এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি এই তো আমার দেশ কলসিকাকে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশুরি বাজায় কলসিকাকে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশুরি বাজায় আহ দেখতে কত মধুর লাগে দেখতে কত মধুর লাগে সেই না পরিবেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি এই তো আমার দেশ বর্ষাইলে বাকি বাকি ভাটিয়ালি গায় বাংলা মায়ের সবুজ মায়া আমারই কাদায় বর্ষাইলে বাকি বাকি ভাটিয়ালি গায় বাংলা মায়ের সবুজ মায়া আমারই কাদায় আহ পাগলি বেটির মুচকি হাসি পাগলি বেটির মুচকি হাসি পাগল করলো দেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরে নাই খুশি এই তো আমার দেশ কলসিকাকে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশুরি বাজায় কলসিকাকে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশুরি বাজায় আহ দেখতে কত মধুর লাগে দেখতে কত মধুর লাগে সেই না পরিবেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরে নাই খুশি এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরে নাই খুশি এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরে নাই খুশি কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি আমি এই বিশাল কাঞ্চনপুর রাজ্যের অধিপতি আমার ইঙ্গিতে লাখো লাখো প্রজাগণ ওঠা বসা করে কিন্তু
আমার কোনো কিছুরই অভাব নেই, তবু আমার প্রাণে কেন শান্তি নেই? একে একে শান্তি সন্তানের পিতা হয়েও আমি সন্তান শোকে জর্জরিত। আমার রাজ ভান্ডারে সন্ধ্যাবতী চালানোর মতো একটি সন্তানও আমি রেখে যেতে পারছি না। ও খোদা মেহেরবান, তুমি আমাকে একটি জীবিত সন্তান দাও খোদা। আমি যে এই সন্তান শোক আমি কিছুতেই সহ্য করতে পারছি না খোদা। জাহাপানা, এত সহজে আপনাকে ভেঙে পড়লে চলবে না জাহাপানা। আপনি এবার শান্ত হন। না নাউজির সাহেব, আমি যার ধৈর্য ধারণ করতে পারছি নাউজির সাহেব। একে একে 7টি সন্তান লাভ করেও আজ আমি সন্তান হারা। এই জ্বালা আমি কিছুতেই সইতে পারছি না নাউজির সাহেব। হায়াত মউত সব ওই আল্লাহর হাতে জাহাপানা। এতে এতে মানুষের কোনো হাত নেই। এবার আপনি বিচলিত না হয়ে আপনি বিশ্রাম নিন। আমি হলফ করে বলতে পারি ওই মহান আল্লাহ তাআলা এবার নিশ্চয়ই আপনাকে একটি জীবিত সন্তান দান করবে জাহাপানা। বেগম রওশনার এই সংকটময় মুহূর্তেই আপনি যে বিশ্রাম নিতে পারছি না মন্ত্রী মহাশয়, আমি পুত্র সন্তানের মঙ্গল সংবাদ না শোনা পর্যন্ত আমি বিশ্রাম নেব কেমন করে মন্ত্রী মহাশয়? জাহাপানা, তবু যে রাত অনেক হলো। আমি আপনাকে কথা দিচ্ছি, বেগম সাহেবার সন্তান লাভের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি না হয় রাত জেগে পাহারা দেব জাহাপানা। আপনি এবার বিশ্রাম কক্ষে যান। বেশ, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম মন্ত্রী মহাশয়। তবে বেগম সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে আমার যেন কাছে সংবাদ পৌঁছে যায়। ঠিক আছে জাহাপানা, আপনি এবার বিশ্রাম কক্ষে যান। ঠিক আছে, আমি এখন আসি। এই সন্তানের আশায় বাদশাহ পাগল, কিন্তু কিন্তু সে হয়তো জানে না এই আশা বদলাবে থাকতে তার সেই আশা কোনো দিন পূর্ণ হবে না। আমি একে একে তার 7টি নবজাতক সন্তানকে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিয়েছি। এবারের সন্তানটিকে আমি তাই করব। নইলে যে আমার এতদিনের স্বপ্ন সাধনা সব ব্যর্থ হয়ে যাবে। সেনাপতি রঞ্জিত সিং, আমাকে কেন স্মরণ করেছেন নবী সাহেব? তুমি কি ধাত্রীকে রাজি করিয়েছো? জি হ্যাঁ, তবে ধাত্রীর দাবি আগের চেয়ে অনেক বেশি। এবার তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। তবু কাজ যেভাবেই হোক হাসিল করতেই হবে। বেশ, তাহলে আপনি নিশ্চিত থাকুন। তবে আমার লাভ অনেক। তুমি তো জানো রঞ্জিত, কত বড় একটা আশা নিয়ে আমি দিন যাপন করছি। বাদশাকে সন্তান রাখতে না পারলে এই কাঞ্চনপুরের সিংহাসন কোনোদিন আমার হাতের মুঠোয় আসবে না।
তবে যদি না পারি তাহলে আমি যদি এই কাঞ্চনপুরের অধীশ্বর হতে না পারি তাহলে তাহলে যে আমাদের সব পরিকল্পনাই ব্যর্থ হয়ে যাবে। আর যদি সফল হতে পারি তাহলে এই তুমি হবে আমার প্রধান উজিরে আলা। তা আপনার মেহেরবান। মন থাকে না, মন থাকে না, মন্ত্রী তাহলে এবার তুমি তোমার আমি বলছিলাম কি, বুঝিস সাহেব কম না, একে একে বাদশার 7টি সন্তানকে আমরা হত্যা করেছি। এবার যদি লই বেগম সাহেবার কন্যা সন্তান হয় তাহলে তাকে হত্যা করাইছে এমন মনে করি। এর কারণ হলো সেই কন্যা যখন বড় হয়ে তখন আপনার পুত্র ওই খসুর সাথে বিয়ে দিলে এ রাজ্যটা আপনাদের হাতেই চলে আসবে। চমৎকার চমৎকার প্রস্তাবটা তোমার নেহাত মন্দ নয়। তবে যদি ছেলে হয়, আর যদি ছেলে হয় তাকেও হত্যা করব না, কারণ আপনার পরামর্শে আমি অনেক পাপ কাজ করেছি। আমি এখন অন্য কৌশলে কাজ করব উজির সাহেব। কেমন করে? যদি ওই বেগম সাহেবের ছেলে হয় তাহলে কোনো এক প্রজার মেয়ের সাথে আমি বদলি করে দেব উজির সাহেব। আর যদি মেয়ে হয়? সে ভাবনা আমার। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন উজির সাহেব। দেখবেন কোন কৌশলে আমি সম্পূর্ণ কাজ একেবারে শেষ করে ফেলব। এবার আমি আসি উজির সাহেব, এবার আমি আসি। ঠিক আছে, তাই তাই করতে হবে রঞ্জিত সিং, তাই করতে হবে। কারণ তোমার কাজের উপরে নির্ভর করছে আমার এই রাজ্য দখলের পরিকল্পনা। আমার চোখে আজ ঘুম আসছে না। আমি যেন শুনতে পারছি কিসের যেন অশুভ ইঙ্গিত। হলো নজির সাহেব, আজ অমন হলো কেন? এ আপনার মনের কল্পনা মাত্র। আপনি এবার দেখে নেবেন জাহাপনা। এখনই হয়তো বেগম সাহেবার সন্তান লাভের সুসংবাদ এসে পৌঁছিবে। শুভ সংবাদ মহারাজ, শুভ সংবাদ। বলো বলো সেনাপতি, কিসের সেই সংবাদ? বেগম সাহেবার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওগো খোদা, সত্যি তুমি আমার চোখ তুলে চাইলে আমার কাতর আত্মনাদ তাহলে তোমার কারণে পৌঁছে গেছে। উজির সাহেব, আজ আমি কন্যা সন্তানের পিতা। তাই এই আনন্দ মুহূর্তে আমি ঘোষণা করছি, আজ থেকে শান্তিন যাবৎ রাজকোষ উন্মুক্ত থাকবে। আর আমার রাজকোষ থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কাঞ্চনপুরের গরিব প্রজাদের মধ্যে বিলিয়ে দিবে। আমার আদেশ। আপনার আদেশ যথাযথ মর্যাদায় পালন করা হবে জাহাপনা। হ্যালো, কিন্তু নবজাতক শিশুর কন্যার
নাম রাখবো কি জাহাপানা? আপনি বলুন হুজুর সাহেব। জাহাপানা, আমি আপনার নবজাতক শিশুর কন্যার নাম ঠিক করে রেখেছি। ঠিক আছে, আপনি আপনি নামটা প্রকাশ করুন। আপনার এই নবজাতক শিশু কন্যার নাম হবে মালা। মালা? হ্যাঁ হ্যাঁ জাহাপানা, মালা। বাহ, চমৎকার নাম। আপনি রাজ্যময় ঘোষণা করে দিন, আজ থেকে দাউদ শাহ কন্যা সন্তানের পিতা, আর সেই কন্যার নাম হলো মালা, শাহজাদি মালা। সত্যি সত্যি রঞ্জিত, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। থাকে না মনে। তবে তবে যে মেয়েকে তুমি এনেই বেগম সাহেবার কোলে দিয়েছো, তার তার পিতার নাম কি? তার পিতার নাম কাশেম আলী, খুবই গরিব। তাই সেই বেটা অর্থের লোভে নিজের সন্তানকে আমার হাতে তুলে দিয়েছে। কোথায় সেনাপতি মহাশয়? আমার বকশিস সেনাপতি এ মহাশয়। কাশেম আলী, হ্যাঁ, কাশেম আলী। পাবে তোমার বকশিস, তুমি পাবে। তার পূর্বে কি তুমি পেয়েছো তোমার ওই পুত্র সন্তান? হ্যাঁ সেনাপতি মহাশয়, ধাত্রীমা নিজেই তার ছেলে আমার হাতে তুলে দিয়েছে। বাম পাশে দিলে না? এ নিয়ে তোমাকে ঠিক আছে। ভাবতে হবে না। আপনার- এখন থেকে এই নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা থাকবে ওই রাজপ্রাসাদে রানী সাহেবের বেগমের কাছে। কিন্তু সাবধান, আমাদের ষড়যন্ত্রের কথা কোনোদিন ফাঁস হয়ে যায়, তাহলে কিন্তু কারুর কাঁধে আর মাথা থাকবে না। অতএব সাবধান। আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু এই গোপন ষড়যন্ত্র আমার মুখ দিয়ে কোনো দিন বের হবে না সেনাপতি মহাশয়। সাব্বাস কাশেম আলী, সাব্বাস। এই নাও তোমার বকশিস। ওগো খোদা, তোমার দয়ার শেষ নেই খোদা। তাই তো আজ বুদ্ধির জোরে পেয়েছি বাচ্চার ছেলে, বাচ্চার ছেলে, বাচ্চার ছেলে। সেনাপতি রঞ্জিত সিং, বলুন হুজুর সাহেব। আমি ভাবছি আমাদের এই গোপন রহস্য যদি কোন ফাঁস হয়ে যায়, তাহলে হয়তো তুমি আমি ওই জাহাবানার বিচার থেকে কেউ রেহাই পাবো না। অসম্ভব। জাহাপনা, আমাদের বিচার করার পূর্বেই তাকে বিদায় নিতে হবে হুজুর সাহেব। কারণ বেঈমানির পথে যখন আমি পা দিয়েছি, তখন আর ধর্মের ভয় করলে চলবে না হুজুর সাহেব। বেশ, চলো চলো এবার বিশ্রাম নিয়ে যাক। তাই করি গিয়ে চলুন হুজুর সাহেব। এবার সেনাপতি রঞ্জিত সিংকে এই সরাতে পারলেই আমার চলার পথ হবে একেবারে পরিষ্কার। সেনাপতি থেকে উজির হওয়ার আশায় ওই বেটার সেনাপতি একেবারে গা ভাসিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু সে হয়তো বুঝতে পারেনি যে এই উজির আসাবতলার বুদ্ধি। কিন্তু সে হয়তো বুঝতে পারেনি যে এই আসাবতলার বুদ্ধির জোরে উজির হওয়ার অনেক পূর্বেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দাউদ শাহ, হুজুর সাহেব,
আমার এই বিশাল কাঞ্চনপুর রাজ্যের প্রজারা নিশ্চয় সুখেই দিনে দিবাদ করছে। আপনার অনুমান সত্য জাহাপানা, তবে বলুন কি হয়েছে? পুস্তাকি মাফ হয় জাহাপানা। বেশ কিছুদিন যাবৎ রাজ সৈন্যদের মাঝে বিশৃঙ্খলা দেখা দিয়েছে জাহাপানা। অনেক সৈন্যই আজ রঞ্জিতের বশ্যতা স্বীকার করছে না। এর কারণ? কারণ সেনাপতি রঞ্জিত সিং এর দুর্বলতা। তার অর্থাৎ? প্রথমত এই বৃদ্ধকালে তার দৈহিক দুর্বলতা, আর দ্বিতীয়ত তার বিবেক শক্তি অনেক হ্রাস পেয়েছে জাহাপানা। আপনার কথাগুলো আমাকে আজ বেশ ভাবিয়ে তুলেছে উদিত সাহেব। রাজ সৈন্য তার বর্ষতা মানে না নাই, তাহলে আমার রাজ্য চলবে কেমন করে? তাহলে কি জাহাপানা, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ওই সেনাপতির শক্তির পরীক্ষা নিন জাহাপানা। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন উদিত সাহেব, আমি তাই করব। এই কে আছিস? সেনাপতি রঞ্জিত সিংহকে দরবারে পাঠিয়ে আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? উদিত সাহেবের কাছে জানতে পারলাম রাজ সৈন্যরা নাকি আপনার বশ্যতা মেনে নিচ্ছে না, ওরা নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহে উঠে পড়েছে। এর অর্থ জাহাপনা? আপনার দৈহিক দুর্বলতা। সম্পূর্ণ মিথ্যে কথা জাহাপনা। এ হচ্ছে ওই উজির সাহেবের কৌশল। কারণ আমি বৃদ্ধ হলেও এখনো আমার মধ্যে অনেক শক্তি আছে। আমার এই তরবারি ধরে আমার এই তরবারির সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না জাহাপনা। বিশ্বাস না হয় আমি শক্তির পরীক্ষা দিতে রাজি আছি জাহাপনা। বেশ, আমি সেই পরীক্ষায় নিতে চাই। এই কে আছিস? উজির পুত্র খসরু। হ্যালো, আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? আমাকে কেন স্মরণ করেছে? সেনাপতি রঞ্জিত সিংহের সাথে তোমার অস্ত্র চালানোর পরীক্ষা নিতে চাই। আমি এতে প্রস্তুত জাহাপনা, আমি এতে প্রস্তুত। প্রস্তুত হও খসরু। হ্যালো, থামো খসরু, তরবারি হাতে তুলে নিন সেনাপতি মহাশয়। তার হয় না জাহাপনা। যে হাত থেকে তরবারি আজ খসে পড়েছে, এই হাত দিয়ে আর কোনোদিন আপনার সম্মানী তরবারি আর কোনোদিন হ্যালো। জাহাপনা। তাহলে আমি আপনার চাকরিতে ইস্তফা দিয়ে যাব না। আমি ওই প্রাসাদের বাইরে চলে যাব, যেখানে আমি সাধারণ প্রজাদের মতো জীবন যাপন করব। তবু আমি প্রজার গাড়ি নিয়ে আপনার সেনাপতিত্ব আর আমি করব না জাহাপনা, আর আমি করব না। আমি বিদায় জাহাপনা, বিদায়। সেনাপতি মহাশয়,
আমাকে পিছু ডাকবেন না জাহাপনা। তাহলে আপনি সাবধান হয়ে যান জাহাপনা। যে চক্রান্তে আপনি শিকার হয়ে, যে চক্রান্তে আজ আমি শিকার হয়ে এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, সেই চক্রান্ত জালে যে আপনাকে আবদ্ধ হতে না হয়। চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ, চক্রান্ত যাব না, চক্রান্ত। যার জেনেও আজ আমি মুখ ফুটে বলতে পারছি না জাহাপনা। মুখ ফুটে আমি বলতে পারছি না জাহাপনা, মুখ ফুটে বলতে পারছি না। উজির সাহেব, জাহাপনা, সেনাপতির কথাগুলো যদি সত্য হয় তাহলে তো ভাববার বিষয়। এই নিয়ে আপনি কিছু ভাববেন না জাহাপনা। সেনাপতি আমার পুত্র খরশুর নিকট পরাজিত হয়ে বিবেক শক্তি একেবারেই হারিয়ে ফেলেছে জাহাপনা। যাকে সব কথা, এবার সেনাপতির পদ তো আর শূন্য রাখা যাবে না। তাই আমি তাই বলছিলাম কি জাহাপনা, আপাতত সেনাপতির দায়িত্ব আমার পুত্র খরশুর হাতে তুলে দিলে কেমন হয় জাহাপনা? আপনি যেটা ভালো মনে করেন, এতে আমার কোনো আপত্তি নেই উজির সাহেব। বাবা খরশু, বলুন পিতা। জাহাপনার সামনে তোমার হাতে তো দিলাম এই সম্মানিত তরবারি। আমি আশা করি এখন থেকে ঠিক মতো তুমি এই রাজ্যের প্রধান সেনাপতির কাজ চালিয়ে যাবে। আমি তরবারি ধরে প্রতিজ্ঞা করে বলছি, আপনার ইজ্জত রক্ষার্থেই আমার জান দেব, তবে আমি মহারাজের মান কিছুতেই কমতে দেব না, মান দেব না, মান দেব না। আপনি এবার আসতে পারেন উজির সাহেব। আমাকে একটু। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। সেনাপতি কিসের যেন একটা ইঙ্গিত দিয়ে গেল, তাহলে নবাব মহলে গিয়ে কোন ষড়যন্ত্র চলছে। ওগো খোদা মেহেরবান, জীবনে যদি কোনো ভুল করে থাকি তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও খোদা, ক্ষমা করে দাও খোদা, ক্ষমা করে দাও। একে একে রাজসভায় কি ভাবছেন মহারাজ? ভাবছি অনেক কথা বেগম। মালা কোথায়? মালাকে তো অনেকক্ষণ হলো দেখছি না, এখন মালা কোথায়? হ্যালো হ্যালো, মালাকে যে না দেখলে আমার চোখের সামনে অন্ধকার দেখা দেয়। আমি ওই খোদা তালার দরবারে হাজার হাজার শুকরিয়া। অনেক হ্যালো, খোদা তালা আমাদের প্রতি চোখ তুলে তাকিয়েছেন। মা, মা গো, মা, মা তুমি এখানে, আর আমি তোমাকে সারা প্রাসাদ জুড়ে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে মা মালা? পিতা গো, আমি ওই মাঠের পাশে কুঞ্জবনে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। কেন মা, তুমি এই সাত সকালে কুঞ্জবনে কেন বেড়াতে যাবে? পিতা, আমার যে বড্ড স্বাদ হয়েছে পিতা, কুঞ্জবনে যাব, আপনি আমাকে যেতে দিন না। কেন সেখানে যাবে? সকাল বেলায় কুঞ্জবনে ফুটে কত ফুল,
পিতা। ঠিক আছে, তুমি একা যাবে না, কিন্তু তোমার সখী আলাকে সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। দেখতে দেখতে মেয়েটা বেশ বড় হয়ে গেল। তাকে দেখে শুনে ভালো একটা পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করতে হবে না? আমি তো তাই ভাবছি বেগম। আমি আজই মালার বিয়ের ব্যাপারে উজির সাহেবের সাথে দুটি কথা বলবো। আমি এবার বলো বেগম। তাই চলুন। আরে তাড়াতাড়ি আয়, দেখ দেখ না, আজ কুঞ্জ বনে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই না? কি বাহা সুন্দর কুঞ্জ বনসই, দেখতে লাগে ভালো। এই কি বা সুন্দর কুঞ্জ বনসই, দেখতে লাগে ভালো। মোহনের মতো গাতো মালা করিব যতনে, কি বা সুন্দর কুঞ্জ বনসই, দেখতে লাগে ভালো। জোয়ার যৌবন আমার, আচ্ছা ছিল নামিয়া। এই জোয়ার যৌবন আমার, আসিল নামিয়া। বন্ধু বিনে সোনার যৌবন, কারে দেবিলাইয়া। আর যৌবন আমার, হাসিল চলো সখী, এবার ঘরে ফিরে যাই। ঠিক আছে সখী, তাই চলো। এই সখী, সখী, হ্যালো, সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। এই সখী, কি তুই সখী? কিছু শুনতে পাচ্ছিস? না তো। আরে মাঠের পাশে বাঁশি বাজাচ্ছে, তোরা কি শুনতে পাচ্ছিস না? কিরে, শুনতে পেলি না তো? হ্যাঁ শুনেছি। আমি কিন্তু ঠিকই শুনেছি। আমার প্রাণ সখী রে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওরে কুঞ্জ বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে, কুঞ্জ বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে, কুঞ্জ বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও মাথার বেনে খুইলা দিব, তাই নাকি? মাথার বেনে খুইলা দিব, তারে আইনা দে। প্রাণ সখী রে, কুঞ্জ বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে, কুঞ্জ বনের ধারে ধারে বাঁশি বাজায় কে?
হাওয়ার তালে রেশে নাইচা নাইচা আসে ধোকায় আমার নেয় উড়ায় পাগলা বাতাস মানা করো তার সখী বাঁশি বাজাইতে আরে ও মানা করো তার সখী বাঁশি বাজাইতে আরে ও বাঁশির সুরে ফাঁসি দিমু আচ্ছা 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 বাঁশির সুরে ফাঁসি দিমু তাহার লাইগারে প্রাণ সখী রে আজকে বলে কইয়া কথা শুনবে আপরে আমার প্রাণ সখী রে আজকে ধীরে কইয়া কথা শুনবে আপরে পান্তরে রাখা ছেলে চড়াই গরুর পাল বাঁশরি বাজাইয়া বুঝি ঘটাইল পান্তরে রাখা ছেলে চড়াই গরুর পাল বাঁশরি বাজাইয়া বুঝি ঘটাইল জঞ্জাল মানা করো তার সখী আমার রাজে আরে তোমার কথা শুই নাই আমি লাজতে মরি প্রাণ সখী রে আজকে মনের ভালো কথা শাশুড়ে পড়ে আমার প্রাণ সখী রে আজকে মনের ভালো কথা শাশুড়ে বাজাইকে আমার প্রাণ সখী রে কুঞ্জবনের ধারে ধারে পাশে বাজাইকে আমার প্রাণ সখী রে কুঞ্জবনের ধারে ধারে পাশে বাজাইকে আমার প্রাণ সখী রে কুঞ্জবনের ধারে ধারে বাঁশি বাজাইকে এই সখী অনেক হয়েছে এবার বাড়ি চল ঠিক আছে চল না আমি তো বাড়ি যাব না কেন তুই কোথায় যাবি আমি চুপি চুপি ওই মাঠের পাশে কুঞ্জবনে যাব দেখি কে এত মধুর সুরে বাঁশি দিয়ে আমাকে পাগল করে তুলেছে চল সখী এখন আমরা যাই চল হাট 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 গরুর পাল যখন মাঠে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে তখন আমি গাছের ছায়ায় বসে একটু বাঁশি বাজিয়ে নিই আমি একটু পরে আসছি যা ঠিক আছে আমি তাই যাচ্ছি বেশি দেরি করো না কিন্তু আরে না তোমার আব্বা জানাবার তোমার চিন্তা করবে ঠিক আছে যা না আমি যাব না এই সখী জানা না আমি যাব না বেশি ভিড় দেখলে পাখি আবার ফুরুত মারবে তুই যা আরে জানা বলছিস আরে যা বলছিস তো আরে যা না বাঁশি বন্ধ করলে কেন তুমি বাজাও আমি যে শুনবো তোমার মধুর বাঁশির সুর আমাকে যে এখানে পাগল করে টেনে হায় হায় একই না না আমি যাই আমার গরুর পাল অনেক দূরে চলে গেছে না না আমি তো তোমাকে যেতে দেব না তুমি কিছু বলবে হ্যালো তবে কিছু বলবে বাঁশির সুরে বাজাও বাঁশি ও এখানে বসি
কাছে আইসি আহা পাগল হিয়ার বাঁশির সুরে বাজাও বাঁশি রে। কোথায় তোমার বাহারি কন্যা, কোথায় তোমার ঘর? আচ্ছা প্রথম দেখাতে কেমন করে শুনিলে কন্যা আমার ঘরে? কোথায় তোমার বাহারি কন্যা রে? দাউদ বাদশার কন্যায় আমি রাজপ্রাসাদ থাকি, একটুখানি দাঁড়াও বন্ধু নয়ন ভৈরা দেখি রে। বাঁশি বাজার বাঁশরিয়া রে। তুমি হলে রাজার কন্যা, আমি মাঠের চাষি। তাতে কি হয়েছে? তোমার সনে কেমনে হবে ভালোবাসা হাসি রে? তুমি হলে রাজার কন্যা রে। এই শোনো, ভালোবাসা এমন জিনিস মন যদি যায় মিলে, রাজা প্রজা নাই ভেদাবে ভালোবাসা বলে রে। মন যে পাগল তোমার লাইগা রে, মন যে পাগল তোমার লাইগা রে। তুমি এসব কি বলছো রাজকন্যা? আমি গরিব মূর্খ আর তুমি হলে রাজার মেয়ে। তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিন হতে পারে না। কেন হতে পারে না বন্ধু? আমি যে প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি বন্ধু। কি বলছো বন্ধু? হ্যাঁ। আচ্ছা এবার বলো বন্ধু, তোমার নাম কি? ভোকালকে তো ওঠে না। আমার নাম মতিজ আশা। হ্যালো। কিন্তু তুমি? আমি হচ্ছি শেহজাদি মালা। কিন্তু বন্ধু তুমি শুধু আমাকে মালা বলেই ডাকবে, ঠিক আছে? মালা আর মতি, তাহলে দুজনের নামের মাঝে বেশ মিল রয়েছে। ওরে বাঁশিওয়ালা কৃষ্ণারে আরে জাহালা, আমি যে তোর আছি চিরদাসী। বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি, বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি। ওরে বাঁশিওয়ালা কৃষ্ণারে আর জাহালা, ওরে বাঁশিওয়ালা
বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি বনে বইয়া যখন বাঁশি তুমি মারো তার ঘর ছাড়িয়া যাই ছুটিয়া চমকে উঠে আমার প্রাণ কুঞ্জ বনে বইয়া যখন বাঁশি তুমি মারো তার ঘর ছাড়িয়া যাই ছুটিয়া চমকে উঠে আমার ওরে বন্ধু কালা চান করিস না আর পেরেশান ওরে বন্ধু কালা চান করিস না আর পেরেশান মন্দ বলবে দেখলে নগরবাসী বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া তুমি ছাড়া প্রাণের বন্ধু বাঁচিব কিনি তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া তুমি ছাড়া প্রাণের বন্ধু বাঁচিব কিনি ওরে বাঁশিওয়ালা কৃষ্ণার আর জাহালা ওরে বাঁশিওয়ালা কৃষ্ণার আর জাহালা আমি যে তোর আছি চিরদাসী বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি বাঁশিওয়ালা রে বাজাইও না এত বিষের বাঁশি বাঁশিওয়ালা রে আরে বাজাইও না এত বিষের বাঁশি বন্ধু হ্যালো হ্যালো চলো বন্ধু আমরা এখন ওই পাশের গঞ্জবনে গিয়ে বেরিয়ে আসি বেরিয়ে তো আসবেই বন্ধু আমি বলছিলাম কি কি এত অল্পতেই তুমি আমাকে ভালোবেসে ফেললে হ্যাঁ কিন্তু আমারও তোমাকে দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে তুমি আমার কত দিনের চেনা আচ্ছা বলো তুমি আমার কত চেনা আচ্ছা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না ভালোবাসাটা
কারে যে বলে লা 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 ভালোবাসা তুমি শিখালে এত কাছে এলে গো আমার হৃদয়ে লুকিয়ে গেলে ভালোবাসা কারে যে বলে ভালোবাসা তুমি শিখালে এত কাছে এলে গো আমার হৃদয়ে লুকিয়ে গেলে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে বেঁধে নিব ভাগ্য আমার বন্ধু তোমারই সাথে আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে বেঁধে নিব ভাগ্য আমার বন্ধু তোমারই সাথে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই হৃদয়ের আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না বুঝলে খরচ বলুন পিতাজি। এটাই হলো এই রাজনীতির খেলা। এই সেনাপতি রঞ্জিতকে অপসারণ করে তোমাকে সেনাপতি করাই ছিল আমার দ্বিতীয় সংকল্প। আজ আমি আমার প্রচেষ্টায় একেবারেই জয়ী। কিন্তু পিতা, ওই রঞ্জিত যদি আমাদের বিরুদ্ধে আবার বিদ্রোহাচরণ করে? পারবে না, পারবে না খরচ, পারবে না। কারণ রঞ্জিত ওই প্রাসাদের বাইরে গেলেও আমার হাত থেকে সে কিছুতেই বাঁচতে পারবে না। এবার আমার তৃতীয় কাজটি হাসিল করতে পারলে আমি একেবারে নিশ্চিন্ত। পিতা, দ্বিতীয় কাজ মানে? আমার তৃতীয় কাজ হলো যে কোনো উপায়ে এই রাজকন্যাকে তোমার সাথে বিয়ে দেওয়া। আর রাজকন্যাকে তোমার সাথে বিয়ে দিয়ে আমার পুত্রবধূ করে ঘরে আনতে পারলে এই সিংহাসন আর যায় কোথায়? কিন্তু পিতা, বেগম সাহেব আজ আমার কথাই শুনতে পারে না পিতা। এ নিয়ে তুমি কোনো ভাবনা করো না খরচু। জাহাপনাকে যে কোনো কৌশলে এই রাজি করাতে পারলে ওই বেগম সাহেবার অনুমতির কোনো প্রয়োজন হবে না। তা কি করে সম্ভব পিতা? সে চিন্তা আমি করব। আমি শুধু পদ বাতলিয়ে দেব, আর তুমি
তুমি শুধু কাজ করে যাবে। বেশ পিতা বেশ, কিন্তু সাবধান, এই বিয়ের আহ্লাদে এই রাজকন্যাকে আবার সব বলে দিও না। আরে তাহলে বিয়ে তো দূরের কথা, ওই জাহাপনার বিচার থেকে তুমি আমি কেউ রেহাই পাবো না। কথাটা যেন মনে থাকে, বুঝলে তো? সত্যি সত্যি আব্বাজানের বুদ্ধির তারিফ করতে হয়, কিন্তু কিন্তু ওই শাহজাদি মালা যে আমার সঙ্গেই কথাই বলতে চায় না। যাক সেসব কথা, তাই আমাকে পিছিয়ে গেলে চলবে না। আহা সুন্দরী মালা, তোমার ওই রূপের শিখায় চাঁদের মতো তীক্ষ্ণতায় আমার এই দেহ মনকে পাগল করেছে। আর আর কতদিন কতদিন তুমি এমনি ভাবেই আমাকে উপেক্ষা করে চলবে সুন্দরী? আমি যে শুধু তোমাকেই চাই সুন্দরী, আর জীবনের প্রতিটি ক্ষণের জন্যই আমি শুধু তোমাকেই চাই, তোমাকেই চাই। চাইলে সব কিছু পাওয়া যায় না হুজুর। এর অর্থ আকাশের চাঁদ যে অনেক দূরে। কে বলতে চাস লোক? বলুন আর বালুক বলুন। আমি কিন্তু সত্যি কথা কইবারই পারি না। দুধ চাই সব, মানে আমি মিথ্যে কথা কইবারই পারি না। আপনি তো ওই মহলে বসে মালার প্রেমে হাবুডুবু কি হচ্ছে, আর মালা রানী ওই মাঠে প্রেমের মধু বিলিয়ে ওই চাষার হৃদয় বাসা বেঁধেছে। আমি সত্যি কথা আমি মিথ্যে কথা কখনো বলতে পারি না। মানে ওই মালার প্রেম চাষার হৃদয় বাসা বেঁধেছে। কোথাকার চাষ আসে? ওই পাহাড়পুরের, দেখতে ঠিক ওই রাজপুত। তার বাঁশির সুরে আমার পরানো দূরে যায়, মনে হয় আমি যে প্রেমে পড়ি। তাহলে মালা মালা ওই চাষার বাচ্চার কাছে প্রতিদিন ছুটে যায় হুজুর। আমি কিন্তু বিপক্ষে দূর চাই, আমি স্বচক্ষেই দেখেছি। আচ্ছা আমিও দেখে নিতে চাই ওই চাষার ছেলের কত সাহস, আরে সে কিনা আমার কামনার ফুলকে আমার বাগান হতেই তুলে নিয়ে যেতে চায়। কোনো কামই হবো না, আমি ওকে খুন করে ফেলবো। কবে দেখা যায় তাই করুন, নাইলে ওই মালা তো দূরের কথা, ওই ওই শুকনো ফুলও ভাগ্যে জুটবে না।
আমি এবার ওদের দুজনকে আমি নিজের চোখে দেখতে চাই। তাই তাই চলো মন্টু, চলো চলে ওদেরকে চলে লাগে না তোমার ডান্স। বাদশার হারানো খুঁজে বের করতেই হবে। আমার জীবনে অনেক পাপ কাজ আমি করেছি, আমি যার নুন খেয়েছি আমি তার সাথেই করেছি নেমক হারামি। তাই তো আজ আমি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আমি যদি কোন রকমে বাচ্চার ছেলেকে খুঁজে পাই তাহলে যে আমি শান্তি পেতাম, আমার ঘরের বাজা কিছুটা হলেও হালকা হতো। হে ভগবান, আমাকে তুমি পথ বাতলিয়ে দাও ভগবান। আমি কোথায় গেলে খুঁজে পাবো সেই বাদশার ছেলেকে? ওই এখানে তো ছিল সেই কাশেম আলীর বাড়ি, যার হাতে আমি শিশু নবাব পুত্রকে তুলে দিয়েছিলাম। কিন্তু এখানে তো কোনো বাড়িঘর আমি কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে গেল কোথায়? কে আপনি বা কাকে খুঁজছেন? আমি এক পথের মানুষ বাবা। হ্যালো, আর আমি ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি, আমি খুঁজতে বেড়াচ্ছি। তার খবর কি তুমি বলতে পারো বাবা? যাক, সেসব কথা। তুমি বুঝি এই গায়েরই ছেলে? না, আমার বাড়ি ওই পাহাড়পুরে। আমি এখানে এসে প্রতিদিন গরু চড়াই। তাহলে কে তুমি বাবা? আমি চাষার ছেলে। চাষার ছেলে? এত রূপ! কিছু বলবেন আমাকে? না বাবা, তোমার নাম কি? তুমি কার ছেলে? আমার নাম মতি। আমার পিতা হলো পাহাড়ি সর্দার। তুমি ওই পাহাড়ি সর্দারের ছেলে? হ্যাঁ, আমি পাহাড়ি সর্দারের ছেলে। ঠিক আছে বাবা, তুমি আমাকে ওই সর্দারের কাছে নিয়ে চলো বাবা, তাহাকে আমার বিশেষ প্রয়োজন। রে বেটা, তোরা কাহার সাথে কথা বলছিস? বাপজি, এই লোকটি তোমার সাথে দেখা করতে চায়। বলুন, আপনি কে আছেন? এক সময় ছিলাম আমি সেনাপতি রঞ্জিত সিং, এখন আমি তোমাদের মতোই একজন। আপনি সেনাপতি আছেন? আপনি এমনি হচ্ছেন কেন? সে অনেক কথা সর্দার। আমি যদি তোমার কাছে একটু আশ্রয় পেতাম তাহলে পরে আমি তোমাকে সবই খুলে বলতাম সর্দার। বলো সর্দার, তুমি কি আমাকে আশ্রয় দেবে? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এখন থেকে আমার ওই কুটুরিতে থাকবে। আমি তোমার এখানে থেকে তোমার ছেলেকে আমি যুদ্ধবিদ্যা শেখাবো সর্দার। আমি তাকে যোদ্ধা বানাবো। বাহ, চমৎকার হবে বাপজি। আমি যুদ্ধ শিখবো? রাজার লোকদের সাথে যুদ্ধ করে সিংহাসন অধিকার করে নেব, তখন কি মজা হবে, তাই না বাপজি? বটে বটে, তুই রাজা হলে আমি হব রাজার বাপ।
সেনাপতি আমার ঘর में চলো। তাই চলো সর্দার, এসো আমার সাথে। ওই লোকটি আমাকে যুদ্ধ শিখাবে, আমি যুদ্ধ হব, তাহলে ভালোই হবে। হ্যালো, রাজকন্যাকে পেতে হলে